হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুসনিক। আজকে আমরা পড়ব ইন্টিগ্রেশন। ঠিক আছে, বেসিক ম্যাথামেটিক্যাল টুল আমাদের চলছিল, তো তারই পার্ট 3 বা ক্লাস 3 তার আন্ডারে পড়বে ইন্টিগ্রেশন। অলরেডি ডিফারেন্সিয়েশন এবং ম্যাক্সিমা মিনিমা সম্বন্ধে ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, ঠিক আছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে আমরা পড়বো ইন্টিগ্রেশনের ব্যাপারে। ইন্টিগ্রেশন জানি আমরা একটা ম্যাথামেটিক্সের একটা টুল, বাট আমরা ফিজিক্স পড়তে গেলে ইন্টিগ্রেশনের সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকা দরকার। ঠিক আছে, বেসিক ধারণা মানে একদম প্রিলিমিনারি ধারণা, কারণ ইন্টিগ্রেশন নিজেই একটা বিশাল বড় শাখা। সেখানে তুমি আরামসে ইন্টিগ্রেশনের উপরই পিএইচডি করতে পারবে। কিন্তু আমরা এখান থেকে জাস্ট ক্ষুদ্র একটা জিনিস শিখবো, যেটা আমাদের এই মুহূর্তে কাজে লাগবে, ফিজিক্সের স্বার্থে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ব্যাপারটা এইভাবে শুরু করা যায়। ধরো যে তোমাকে একটা গ্রাফ দিল, এক্স ভার্সেস ওয়াই গ্রাফ। কি গ্রাফ? এক্স ভার্সেস ওয়াই গ্রাফ। এবং সেটা দেখলে একটা মূলবিন্দুগামী সরলরেখা। এই সরলরেখার আচ্ছা, এক্স স্থানাঙ্ক হচ্ছে ধরো 3, ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 4। তাহলে এই গ্রাফের সর্বোচ্চ বিন্দুর এক্স এর স্থানাঙ্ক হচ্ছে 3 এবং ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে 4। তাহলে তোমাকে এবার বলা হলো যে এই গ্রাফের আন্ডারে যে জায়গাটা আছে, মানে এই জায়গাটা, এই গ্রাফের অধীনস্থ যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করো। সেই অঞ্চলটার কি করো? ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে স্বভাবতই এই গ্রাফটা কি, এই অঞ্চলটা কি? একটা ত্রিভুজাকার অঞ্চল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, মানে এখানে 0 থেকে যদি শুরু হয়, ভূমি হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 4, 3 4। তাহলে খুব স্বভাবতই 6 বর্গ একক হবে কি? 6 বর্গ একক হবে তোমার এই গ্রাফের অধীনে যে অঞ্চলটা আছে তার ক্ষেত্রফল। তাহলে এরকম গ্রাফ বা একটা এরকম গ্রাফ দিল, এটা হচ্ছে মনে করো 3, এটা হচ্ছে 4। তাহলে এর অধীনে ক্ষেত্রফল কি হবে? এই আয়তক্ষেত্রটার যে ক্ষেত্রফল সেটাই হবে ক্ষেত্রফল। তাহলে ভূমি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ ধরো দৈর্ঘ্য ধরো 4, প্রস্থ ধরো 3, তাহলে 12 বর্গ একক। সুতরাং এই সমস্ত গ্রাফ যেখানে আমরা দেখছি যে শেপটা একটা ডেফিনিট শেপ, মানে এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, কোনোটা ট্রাপিজিয়াম হতে পারে, কোনোটা বর্গক্ষেত্র হতে পারে, কোনোটা রম্বস হতে পারে, তো এদের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা আগাগোড়াই জানি, এবং সেই ফর্মুলা দিয়েই এই গ্রাফের আন্ডারে যে এরিয়াটা সেটা আমরা বের করছি। কিন্তু একবার ভাবো যে গ্রাফটা ডেফিনিট গ্রাফ না, গ্রাফটা যদি কার্ভ হয়ে যায়, অর্থাৎ ধরো গ্রাফটা তোমার এবার এরকম আসলো, এক্স ভার্সেস ওয়াই এর যে গ্রাফটা সেটা মনে করো এইরকম আসলো। ঠিক আছে, তাহলে এইবার কি করতে হবে? এইবার তো তুমি এই গ্রাফের তো নেচার জানো না, কোনো জিওমেট্রিক্যাল শেপের সঙ্গে এই গ্রাফটা তো মিলছে না। সুতরাং গতানুগতিক নিয়ম অনুযায়ী কোনো একটা নির্দিষ্ট সূত্রের সাহায্যে এই গ্রাফের আন্ডারে যে ক্ষেত্রফলটা হবে সেটা কিন্তু তুমি বের করতে পারবে না। অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলের ক্ষেত্রফল তুমি কিন্তু কোনো নির্দিষ্ট নিয়মের সাহায্যে বা নির্দিষ্ট সূত্র যেটা তুমি আগের থেকে জানো এর দ্বারা কিন্তু বের করতে পারবে না। কিন্তু আমাদের তো কাজ বের করতে হবে। সুতরাং বের করতে যেহেতু হবে, সুতরাং আমরা একটা নতুন টেকনিক অ্যাপ্লাই করলাম। টেকনিকটা দেখো, টেকনিকটা কি? খুবই একটা বুদ্ধিমানের কাজ আমরা করলাম। কি কাজ? দেখো, আচ্ছা, এই গ্রাফটাকে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আয়তাকার অঞ্চলে ভাগ করি।
করো এই গ্রাফটাকে আমরা অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র আয়তাকার অঞ্চলে ভাগ করলাম। প্রত্যেকটা আয়তক্ষেত্রের প্রস্থ অর্থাৎ এই যে এটা সেটা হচ্ছে ডেল্টা এক্স। প্রত্যেকটা আয়তক্ষেত্রের সমান প্রস্থ বিশিষ্ট অসংখ্য আয়তক্ষেত্রে আমি এই অঞ্চলটাকে ভাগ করলাম। গণিতের ভাষায় বলতে গেলে কি, যে সমান প্রস্থ বিশিষ্ট অসংখ্য অসংখ্য আয়তক্ষেত্র, ধরো এন খানা আয়তক্ষেত্র আছে, তাহলে এন সংখ্যক আয়তক্ষেত্রে আমি এই গোটা অঞ্চলটাকে ভাগ করে দিলাম। এবং স্বভাবতই প্রত্যেকটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা হবে, কারণ প্রত্যেকটা আয়তক্ষেত্রে দেখো হাইট কিন্তু আলাদা আলাদা হচ্ছে। প্রত্যেকটা আয়তক্ষেত্রের হাইট কি আলাদা আলাদা হচ্ছে। তাহলে মনে করো প্রথম আয়তক্ষেত্রের হাইট হচ্ছে y1, দ্বিতীয় আয়তক্ষেত্র হচ্ছে y2, সিমিলারলি n তম যে আয়তক্ষেত্রটা তার হাইট হবে বা দৈর্ঘ্য হবে yn। তাহলে এই অঞ্চলটার একটা অ্যাপ্রক্স এরিয়া আমি কিভাবে বের করতে পারবো? অ্যাপ্রক্স এরিয়া মানে প্রায় ক্ষেত্রফলটা, মানে এক্সাক্ট ক্ষেত্রফল না, ওর কাছাকাছি বা ওর থেকে একটু কম বা ওর থেকে একটু বেশি। কিভাবে? যে এই যে আয়তক্ষেত্রগুলো আমি নিলাম তাদের ক্ষেত্রফলকে যদি আলাদা আলাদা ভাবে যোগ করে দেই, তাহলে আমার একটা অ্যাপ্রক্স এরিয়া বের হবে এই অঞ্চলটা। ঠিক আছে? তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য y1 প্রস্থ dx, দ্বিতীয়টার কত? দৈর্ঘ্য y2 প্রস্থ dx, তৃতীয়টার কত? দৈর্ঘ্য y3 প্রস্থ dx, প্লাস সিমিলারলি ডট 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 n তমটার yn dx। ঠিক আছে? তার মানে এখানে n সংখ্যক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি সেপারেটলি যোগ করছি এবং তার ফলে এই অঞ্চলটার একটা অ্যাপ্রক্স এরিয়া বের হবে। এটাকে আবার সামেশন আকারে তুমি লিখতে পারো, i is equal to 1 to n। সামেশন মানে কি? এত বড় লেখার থেকে একটা রুল বা একটা স্টাইল আমরা করছি, ফলো করছি, যেখানে আমরা এই গোটাটাকে একটা জায়গায় বোঝাতে পারি। দেখো এখানে i is equal to 1 to n, তার মানে কি i হচ্ছে একটা ভ্যারিয়েবল বা চলরাশি। এখানে দেখো কোনটা ভ্যারিয়েবল? y1, y2, y3 এগুলো ভ্যারিয়েবল। তাহলে yi, কারণ i যখন 1, yi dx লিখিনি তারপর বলছি যে i যখন 1 তখন দেখো y1 dx পাবে, i যখন 2 তখন y2 dx পাবে, i যখন 3 তখন y3 dx পাবে, i যখন n তখন yn dx পাবে। এবং এই সামেশন কথার অর্থ হলো এই কম্পোনেন্টগুলোর যোগফল, এই কম্পোনেন্টগুলোর যোগফল। ঠিক আছে? তাহলে আবার অ্যাপ্রক্স এরিয়া হচ্ছে এইটা, সরি এগুলো ডেল্টা এক্স, হ্যাঁ ডেল্টা এক্স নট ডিএক্স, ডেল্টা এক্স এবং এটাও হবে ডেল্টা এক্স। ঠিক আছে? কারণ ডেল্টা এক্স ছিল তো প্রত্যেকটা প্রস্থ, সুতরাং সেই ক্ষেত্রে আমরা y1 ডেল্টা এক্স প্লাস y2 ডেল্টা এক্স প্লাস y3 ডেল্টা এক্স প্লাস ডট 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 প্লাস y1 ডেল্টা এক্স এবং সামেশন আকারে লিখলে হচ্ছে এইটা। ঠিক আছে? এইবার একটা জিনিস ফলো করো, আমি শুরু থেকে অ্যাপ্রক্স এরিয়া বলে যাচ্ছি, বাট নট পারফেক্ট এরিয়া। পারফেক্ট এরিয়া কেন বলছি না? তার কারণ হচ্ছে দেখো আমরা এখানে আয়তক্ষেত্র নিলেও এটা তো পারফেক্টলি আয়তক্ষেত্র না, কারণ নিচে প্রস্থ ঠিক আছে, বাট উপরে দেখো এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ 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 ত্রিভুজ, অর্থাৎ প্রত্যেকটার উপরে কিন্তু এক্সট্রা করে একটা ছোট 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 ত্রিভুজ আছে। প্রত্যেকটার উপরে এক্সট্রা করে একটা ছোট ছোট করে একটা করে ত্রিভুজ আছে। ঠিক আছে? সুতরাং অ্যাপ্রক্স এরিয়া কথার অর্থ হচ্ছে যে আমরা ওই ত্রিভুজগুলো যে আছে এই ত্রিভুজগুলোকে তো বাদ দিয়ে দিচ্ছি, এই ত্রিভুজগুলোকে আমরা কি করছি? বাদ দিয়ে দিচ্ছি। এই ত্রিভুজগুলো বাদ দেওয়ার ফলে এইটা হচ্ছে আমার কি এরিয়া। কিন্তু এই ত্রিভুজগুলো তো এই গ্রাফটারই অংশ, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো গ্রাফের ক্ষেত্রফলে ভূমিকা পালন করে বা গ্রাফের ক্ষেত্রফলে কন্ট্রিবিউশন দেয়। সুতরাং অ্যাপ্রক্স এরিয়া কথার অর্থই হচ্ছে এটা যে এই ত্রিভুজগুলো, উপরের যে ছোট ছোট ত্রিভুজগুলো আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। সুতরাং আমরা এরিয়াটা যে পাবো সেটা কিন্তু অ্যাকচুয়াল এরিয়া হবে না। তো এবার কথা হচ্ছে আমার তো অ্যাকচুয়াল এরিয়া চাই,
অ্যাকচুয়াল এরিয়া যদি আবার দরকার হয় তাহলে বলো কি করা যেতে পারে? যে অ্যাকচুয়াল এরিয়া পেতে গেলে কিছু একটা টেকনিক বলো যাতে আমরা এই ত্রিভুজগুলোকেও ইনক্লুড করতে পারি, এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলগুলোকেও ইনক্লুড করতে পারি। একটু ভাবো, ভিডিও পজ করে একটু ভাবো, তারপরে আমি বলছি। এবার দেখো, খুব ভালো করে দেখবে। এরকম আছে। এবার যদি আমি এই যে আয়তক্ষেত্রের যে প্রস্থটা আছে না, এটাকে যদি খুব কাছাকাছি আনতে পারি, খুব কাছাকাছি, প্রায় ডেল্টা এক্স টেন্ডস টু 0 যদি করতে পারি, মানে জিরোর কাছাকাছি, মানে প্রস্থটা একদম খুবই কম, তাহলে কল্পনা করতে পারো যে এই যে ওপরের ত্রিভুজগুলো আছে এইগুলো ভ্যানিশ হয়ে যাবে। তখন আয়তক্ষেত্রের সংখ্যা বেড়ে যাবে কিন্তু ত্রিভুজগুলো আর থাকবে না, এবং তার ফলে যে আমরা আয়তক্ষেত্রগুলির ক্ষেত্রফল পাবো এবং তাদের সমষ্টি করলে আমরা এই গ্রাফের আন্ডারে পারফেক্ট এরিয়া পাবো। ঠিক আছে, তাহলে কি করলে আমরা পারফেক্ট এরিয়াটা পাচ্ছি? একদম আয়তক্ষেত্রের প্রস্থটা একদম ছোট করে দিচ্ছি, যে ডেল্টা এক্স টেন্ডস টু 0 করে দিচ্ছি। তার ফলে কি ত্রিভুজগুলো ভ্যানিশ হতে থাকবে এবং তার ফলে আমরা যে এরিয়াটা পাবো সেটা পারফেক্ট এরিয়া হবে। এবং সেই পারফেক্ট এরিয়া হবে, পারফেক্ট এরিয়া ইজ ইকুয়াল টু yi dx। ডেল্টা x টেন্ডস টু 0 যখন খুব ক্ষুদ্রকে dx বোঝানো হয়। ঠিক আছে, খুব ক্ষুদ্র ব্যবধানকে dx বোঝানো হয়, yi dx। এই যে সাইনটা, এটা কার্ভের সাইন, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। তাহলে পারফেক্ট এরিয়া কি? যে ইন্টিগ্রেশন yi dx। পারফেক্ট এরিয়া হচ্ছে ইন্টিগ্রেশন yi dx। এবার এটার অপারেশন করলে কিছু রুল আছে, সেই অনুযায়ী এরিয়াটা বের হবে, সেটা আমরা এবার শিখতে যাচ্ছি। তার মানে একবার যদি রিক্যাপ করি, তাহলে কি আমি একটা অচেনা বা অজানা গ্রাফের ক্ষেত্রফল বের করতে চাই, আমি প্রথমে টেকনিক খাটালাম কি, যে ডেল্টা এক্স প্রস্থের অসংখ্য ক্ষেত্রফলে ভাগ করে নেই, তার ফলে একটা অ্যাপ্রক্স এরিয়া বের হচ্ছে। অ্যাপ্রক্স এরিয়া কেন বের হচ্ছে? কারণ উপরে ত্রিভুজ আছে। সেই ত্রিভুজগুলোকে সরাতে গেলে কি করতে হবে? যে প্রস্থটাকে একদম ছোট করতে হবে, ডেল্টা এক্স টেন্ডস টু 0 করতে হবে, তখন ডিএক্স হবে এবং তার ফলে এটা হচ্ছে। ঠিক আছে, তো এই যে সাইনটা কুকিজের মতো, সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন সাইন। ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন। আচ্ছা, এবার আমরা রুল শিখি। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনে যেমন রুল শিখেছিলাম, এখানেও একটা রুল শিখবো বাস। কারণ রুল অনেক আছে, বাট এই মুহূর্তে এক দুটোই লাগবে আমাদের। তাহলে রুল অফ ইন্টিগ্রেশন। এক নম্বর রুল কি? ইন্টিগ্রেশন যদি dx করো, তার মানে তাহলে দাঁড়াবে কত? x প্লাস c। ইন্টিগ্রেশন dx করলে হবে x প্লাস c। এই c টা কি? c টাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। c কে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এবং সেটা কেন আসছে পরে বলছি। তাহলে ইন্টিগ্রেশন dx x plus c, এটা এক নম্বর ফর্মুলা। আরেকটা ফর্মুলা তোমার কাছে আছে, সেটা হচ্ছে x to the power n dx। সেটা হচ্ছে x to the power n plus 1 by n plus 1 plus c। অর্থাৎ ডিফারেন্সিয়েশনে দেখো একটা পাওয়ার কমেছিল, এখানে একটা পাওয়ার বাড়ছে। ওখানে পাওয়ারটা কি হয়েছিল? গুণ হয়েছিল, এখানে ওই বাড়তি পাওয়ারটা ভাগ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে রুল অফ ইন্টিগ্রেশন। হ্যাঁ, এই ইন্টিগ্রেশনকে বলা হবে কি? ইনডেফিনিট। ইনডেফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলন। ঠিক আছে, ইনডেফিনিট। ইনডেফিনিট মানে ডেফিনিট করা নেই, যে কত জায়গা থেকে কত জায়গার মধ্যে ক্ষেত্রফল তোমার দরকার। এটাও একটা গ্রাফ বোঝায়, এটাও একটা গ্রাফ বোঝায়। তো এই গ্রাফগুলোতে বলা নেই যে অমুক পয়েন্ট থেকে অমুক পয়েন্টের মধ্যে ক্ষেত্রফল।
সুতরাং এটা র্যান্ডম, এটা জেনারেল। এবার এই জেনারেলে তুমি কন্ডিশন যদি বসাও যে x ইকুয়াল টু 2 থেকে x ইকুয়াল টু 3 এর মধ্যে, তাহলে যে সমাকলন বা ইন্টিগ্রেশনটা হবে সেটাকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট সমাকলন। ঠিক আছে, সেটাকে বলা হয় নির্দিষ্ট সমাকলন। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, integration dx is equal to x plus c and integration x to the power n dx is equal to x to the power n plus 1 by n plus 1 plus c। আচ্ছা, এবার এটা অ্যাপ্লাই করে অঙ্ক করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ দেওয়া আছে x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 3 dx। ঠিক আছে, তার মানে এটা কি, এটাকে আমাদের করতে হবে। তাহলে কি ডিফারেন্সিয়েশনের মতো ইন্টিগ্রেশনও একটা অপারেশন, এবং এই অপারেশনটা সেপারেট হতেই পারে। তার মানে কি ইন্টিগ্রেশন x কিউব dx প্লাস ইন্টিগ্রেশন 2x স্কয়ার dx প্লাস 3 ইন্টিগ্রেশন 3 dx। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যায় x কিউব dx, 2টা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর ইন্টিগ্রেশনও অপারেট হয় না, ডিফারেন্সিয়েশনও অপারেট হয় না, সুতরাং কনস্ট্যান্ট বাইরে x স্কয়ার dx প্লাস 3 dx। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার n dx, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস 3 dx করলে হবে x প্লাস c, কারণ অনির্দিষ্ট সমাকলন, কিছু বলে দেওয়া নেই তো যে এত থেকে এত বা এত থেকে এত। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস 2 x টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস 3x প্লাস c। তাহলে এটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট, অনির্দিষ্ট সমাকলনের এটা হচ্ছে রেজাল্ট। এবার এটাই যদি নির্দিষ্ট হতো, আই মিন এটাকে বলে দিত যে x is equal to 1 থেকে x is equal to 2। ঠিক আছে, বাকিটা আমি মুছলাম। এবার দেখো x is equal to 1 পয়েন্ট থেকে x is equal to 2 পয়েন্টে এই কার্ভের ক্ষেত্রফল কত, এই কার্ভের ক্ষেত্রফল কত, এটাকে বলা হচ্ছে ডেফিনিট। এটা কিন্তু একটা ডেফিনিট বা নির্দিষ্ট সমাকলন। তাহলে ডেফিনিট নির্দিষ্ট সমাকলন সলভ করার পদ্ধতি কি, পদ্ধতি একই, আগে আলাদা আলাদা করো। x কিউব dx প্লাস একবারে করছি, 2 বাইরে যাচ্ছে 1 টু 2 x স্কয়ার dx প্লাস 3 বাইরে যাচ্ছে 1 টু 2 dx। ঠিক আছে, এবার যা সমাকলনের বা ইন্টিগ্রেশনের রুল সেটা অ্যাপ্লাই করো, x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1, এবার থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে লোয়ার লিমিটটাকে নিচে লিখতে হবে। লোয়ার লিমিট কত, 1, যেটা নিচে থাকে সেটাকে বলা হয় লোয়ার লিমিট, যেটা উপরে থাকে সেটাকে বলা হয় আপার লিমিট। হলো প্লাস 2 x কিউব বাই 3, x স্কয়ার করলে কি 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। সিমিলারলি লোয়ার লিমিট নিচে, আপার লিমিট উপরে, 1 থেকে 2 প্লাস 3 dx করলে হবে x, লোয়ার লিমিট নিচে, আপার লিমিট উপরে। ঠিক আছে, এবার কি করতে হবে, যে কথায় কথায় এই বিন্দু থেকে এই বিন্দু এর দূরত্ব কত, এই বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ এই বিন্দুর স্থানাঙ্ক। সিমিলারলি x is equal to 1 থেকে 2, তাহলে x is equal to 2 এর এটার কত মান হয়, বিয়োগ x is equal to 1 এ এটার কত মান হয় সেটা। আচ্ছা, তাহলে x এর জায়গায় প্রথমে আপার লিমিটটা বসাও, 2 টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস, এবার 1 বসাও x এর জায়গায়, 1 টু দি পাওয়ার 4 বাই 4। দেখো আপার লিমিট বসালাম এই গোটা রাশিমালাটায়, বিয়োগ লোয়ার লিমিট বসালাম এই গোটা রাশিমালাটায়, এই প্রসেস ক্যারি অন হতে থাকবে। যে x এর জায়গায় 2 বসাও, তাহলে 2 কিউব বাই 3 মাইনাস x এর জায়গায় 1 বসাও, তাহলে 1 কিউব বাই 3 প্লাস x এর জায়গায় 2 বসাও, 2 মাইনাস 1। ঠিক আছে,
তাহলে এটা করলে একটা যেটা আসবে সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন অফ দিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন আর ইনডেফিনিট ইন্টিগ্রেশন। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমি কনস্ট্যান্ট দিলাম না, এই ক্ষেত্রে কিন্তু আমি সিটা লিখলাম না, কারণ ডেফিনিটে সি লেখা হয় না, কারণ ডেফিনিট বলাই আছে অমুক থেকে অমুক, বলাই আছে অমুক পয়েন্ট থেকে অমুক পয়েন্ট, সুতরাং সেক্ষেত্রে সিটা বসানো হয় না, কারণ অলরেডি কন্ডিশনের মাধ্যমেই সিটা জিরো হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, এগুলো অনেক গভীরের কথা, এগুলো এখন না বুঝলেও হবে। ফিজিক্সের জন্য আমাদের যতটুকু দরকার ততটুকু বুঝলে এই মুহূর্তে এনাফ, ঠিক আছে? তাহলে আমি এটা মুছলাম। তাহলে ইন্টিগ্রেশন দেখলাম কয় প্রকার? ইন্টিগ্রেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট মানে লিমিট ওয়ালা, আরেকটা হচ্ছে ইনডেফিনিট মানে লিমিট ছাড়া, ঠিক আছে? একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট, ওকে? আচ্ছা, এবার আরেকটা জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত পদ্ধতি, ঠিক আছে? আমার স্টেটমেন্টটা কি, যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত পদ্ধতি, সেটা কি সেটা দ্বারাও বোঝাচ্ছি। মনে করো আমাকে একটা ফাংশন দিল y x⁵ প্লাস 3, ঠিক আছে? তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, dy dx is equal to কি, d dx of x⁵ plus d dx of 3, d dx of x⁵ কি হবে, 5 into x⁴ plus 0, তাহলে dy dx করলে কত বের হচ্ছে, 5x⁴, ঠিক আছে? এটা কি, y এর ডেরিভেটিভ এটা। এবার dy dx তোমার কত দাঁড়ালো, dy dx 5x⁴, और dy কি দাঁড়ালো, 5x⁴ into dx, ইন্টিগ্রেশন করো, dy is equal to 5 integration x⁴ dx, হ্যাঁ? দেন ইন্টিগ্রেশন অফ dy করলে কি দাঁড়াবে, y, 5 ইন্টিগ্রেশন অফ x⁴ dx করলে কি দাঁড়াবে, x⁴ plus 1/4 plus 1 plus c, ইনডেফিনিট তো, और y is equal to x⁵ plus c। আচ্ছা, y এর ডিফারেন্সিয়েট করলে যা পাও সেটাকে ইন্টিগ্রেট করলে আবার y ফিরে পাচ্ছ। এবার তোমরা বলতে কোথায় y ফিরে পাচ্ছি, এখানে তো y is equal to x⁵ plus 3, এখানে y তো হচ্ছে x⁵ plus c, হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে ব্যাপার, যে এই c টা অ্যাকচুয়ালি হচ্ছে 3। এবার আমি কেন অ্যাকচুয়ালি বললাম 3, কারণ এটা আমি তোমাকে একটা র্যান্ডম প্রবলেম দিলাম, সেজন্য c এর কি কন্ডিশন, অর্থাৎ এখানে কি কন্ডিশন বা যেটাকে বলা হয় বাউন্ডারি কন্ডিশন, সেটা আমি তোমাকে বলতে পারলাম না, কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমে বাউন্ডারি কন্ডিশন এমন হবে যে c সমান অবশ্যই 3 হবে। অ্যাকচুয়াল প্রবলেমে বাউন্ডারি কন্ডিশন এমন হবে যে c সমান 3 হয়। সুতরাং এক্ষেত্রে আমি বলতেই পারি যে দেখো y এর ডিফারেন্সিয়েট করলে যা পাই তার ইন্টিগ্রেশন করলে আবার y ফিরে পাই। তার মানে কি, যে অবকলন এবং সমাকলন একে অপরের বিপরীত পদ্ধতি, ঠিক আছে? আমি লিখছি, অবকলন এবং সমাকলন একে অপরের বিপরীত পদ্ধতি, অর্থাৎ একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে যা পাও তার ইন্টিগ্রেশন করলে, অর্থাৎ ওই ডিফারেন্সিয়েশন আবার ইন্টিগ্রেশন করলে ওই ফাংশনটাই ফিরে পাবে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের বেসিক ইন্টিগ্রেশন, বেসিক ডিফারেন্সিয়েশন, বেসিক ম্যাক্সিমা মিনিমা। এরপরে লাস্ট আরেকটা ম্যাথমেটিক্যালের ক্লাস আছে, সেটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফ সম্বন্ধে জানার পরেই আমরা অ্যাকচুয়াল সিলেবাসে
নামবো, সিলেবাস কমপ্লিট করতে নামবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা গ্রাফ সম্পর্কে পড়বো, বিভিন্ন ইকুয়েশনের গ্রাফ কেমন হয়, ঠিক আছে? তো সবাই এই ভিডিওটা দেখো, ভালো লাগলে শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ।